ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্সে। আজকে তোমরা পড়বে ক্লাস 9-এর একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পদার্থের গঠন ও ধর্ম সম্বন্ধে, এবং এই চ্যাপ্টার রিলেটেড প্রত্যেকটা টপিক আমি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব, এবং এই চ্যাপ্টার রিলেটেড সমস্ত রকমের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আমি সলভ করাবো। যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, এবং সরাসরি আমার হোয়াটসঅ্যাপ বা ইমেলেও আমাকে জানাতে পারো। তাহলে আমরা শুরু করব পদার্থের গঠন ও ধর্ম সম্বন্ধে। কার গঠন? ইয়েস, পদার্থের গঠন। তাহলে আমরা পদার্থের গঠন সম্পর্কে আমরা জানব। এবার যদি বলে যে একটা মোবাইলের গঠন কি, একটা মোবাইলের গঠন মানে কিছু ক্যামেরা থাকবে, ফ্ল্যাশ লাইট থাকবে, ডিসপ্লে থাকবে, কিপ্যাড থাকবে, যার সাথে আমরা ফোন করতে পারবো, ইন্টারনেট ঘাঁটতে পারবো, আদার্স বিভিন্ন আমরা কাজ করতে পারবো। এটা মোবাইলের আমাদের ধর্ম ও গঠন। এবার যদি বলে একটা এলিয়ানের ধর্ম ও গঠন বলো, তোমরা কি এলিয়ান বা আদার্স অন্য গ্রহের মানুষ যাদের বলে আমরা এলিয়ান, তোমরা ওদের গঠন বা ধর্ম বলতে পারবে? পারবে না। কেন? কারণ মোবাইলের গঠন ও ধর্ম তুমি অনায়াসে বলতে পারলে, কিন্তু একটা এলিয়ানের গঠন বলতে পারলে না। কেন? কারণ তোমার মোবাইল তোমরা দেখেছো, তোমরা তাকে ব্যবহার করেছো, ফলে তার সম্বন্ধে তুমি জানো, তুমি গঠন ধর্ম তুমি অনায়াসে বলতে পারবে। কিন্তু এলিয়ানকে আমরা দেখিনি, ফলে ওর গঠন ধর্ম বলতে পারবো না। বিভিন্ন সায়েন্টিস্ট এলিয়ানদের সম্পর্কে যা বলেন আমরা সেটাই অতটুকুই আমরা জানি। তার মানে যাদের গঠন ধর্ম বলতে হবে, তাহলে ওদেরকে আগে আমাকে চিনতে হবে, ওদের সম্বন্ধে আমাকে জানতে হবে, ওদেরকে আগে দেখতে হবে। সেই জন্য আমরা এখানে আলোচনা করব পদার্থের গঠন ও ধর্ম সম্বন্ধে। তাহলে এখানে আমরা যেহেতু গঠন এবং ধর্ম জানবো পদার্থের, তাহলে আমাকে পদার্থ সম্বন্ধে আগে জানতে হবে। আমরা পদার্থকে গঠন অনুযায়ী ভাগ করি তিনটি ভাগে। একটা বলে কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ। এছাড়াও আরও তিনটা আছে, সেই আরও বাকি তিনটা তোমরা পড়বে আরও উঁচু ক্লাসে তোমরা পড়বে, সেটা 11-12-এও নাই, সেটা আরও উঁচু ক্লাসে আছে। মানে অ্যাকচুয়ালি পদার্থ 6 প্রকারের হয়, বাট তোমরা আপ টু ক্লাস 12 পর্যন্ত তোমরা জানবে যে পদার্থ 3 প্রকার: কঠিন, তরল, গ্যাসীয়। তাহলে প্রথম হচ্ছে কঠিন পদার্থ। তার আগে বলি, যে কোনো পদার্থ কঠিন হোক, তরল হোক বা গ্যাস হোক, যে কোনো পদার্থই অসংখ্য অণু এবং কি পরমাণু দ্বারা গঠিত হয়েছে, এবং ওদের মধ্যে কাজ করে আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা অনেক বেশি হয়, ফলে ওদের মধ্যে একটা দৃঢ়তা কাজ করে, কেউ কাউকে ছেড়ে যায় না। ফলে ওই কঠিন পদার্থকে আমি যেখানেই রাখবো ও সেখানেই স্থির হয়ে থাকবে। কঠিন পদার্থে নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন রয়েছে, এবং কঠিন পদার্থকে চাপ প্রয়োগ করলে ওকে সংযমিত বা সংকুচিত করা যায় না। এবং কঠিনের মধ্যে কিন্তু প্রবাহী ধর্ম দেখা যায় না। মানে প্রবাহী মানে কি? কঠিন কিন্তু প্রবাহিত হতে পারে না। আমি যেখানে রাখবো ও সেখানেই থাকবে স্থির হয়ে, কেন ওদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব স্ট্রং, এরা খুব দৃঢ়, এরা হয় কঠিন পদার্থ। এবার তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রেও আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল অপেক্ষা কম এবং গ্যাসের চেয়ে বেশি। তাহলে কঠিনের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে সেটা গ্যাসের মধ্যেও আছে, কিন্তু গ্যাসের মধ্যে আবার তরলের মধ্যেও আছে। কিন্তু এবার তরলের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে সেটা কঠিন অপেক্ষা কি হয়? কঠিন অপেক্ষা সেটা আমাদের কম হয়। সেই জন্য ওদের মধ্যে সেই দৃঢ়তা বা সেই বন্ড ভাবটা, সেই যে বন্ধনটা ঠিক সেভাবে কাজ করে না, ফলে এরা প্রবাহিত হতে চায়। এদের বা এই তরলের নির্দিষ্ট কোনো আকার বা কোনো আকৃতি নাই। আমরা যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রের আকার ও আকৃতি ধারণ করবে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আয়তন রয়েছে। আমরা বলি না যে 1 লিটার জলের বোতল, 2 লিটার একটা কোনো কোল্ড ড্রিঙ্কসের একটা আছে বোতল। তাহলে তরল পদার্থের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কঠিন অপেক্ষা কম হয়, ফলে এদের মধ্যে
একটা প্রবাহী ধর্ম বা এরা প্রবাহিত হতে চায়। এদের নির্দিষ্ট আকার ও আকৃতি নেই, বাট আয়তন রয়েছে এবং তরল পদার্থকেও যদি চাপ প্রয়োগ করি তবে এরাও সহজে সংনমিত হয় না এবং এবং তরল যে পদার্থের মধ্যে ধীরতাটা নাই, ওরা ছড়িয়ে যায়। এবার গ্যাসীয় পদার্থের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল একদমই নাই, একদমই নগণ্য নাই। যদি তোমাদের বাড়িতে যদি কোথাও যদি পারফিউম দিয়ে দেয়, দেখবে যে ওই পারফিউমের মধ্যে থাকা ওই গ্যাসীয় কণাগুলো সব ছড়িয়ে গেছে। তার মানে কি, ওদের মধ্যে কোনো ধীরতা নাই, কোনো বন্ধন নাই, ওরা ছড়িয়ে পড়েছে। এবং গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকারও নাই, নির্দিষ্ট আয়তনও নাই। আমরা গ্যাসকে যে পাত্রে রাখবো ও সেই পাত্রের আকার ও আয়তন ধারণ করবে। যদি বলি এই যে একটা আছে বোতল, ওর মধ্যে জল আছে, তাহলে বোতল কিসের? কঠিনের। যদি রাখি তাহলে কি দেখবো কঠিন ওখানেই আছে, ও ছড়িয়ে পড়েনি। বাট এই যে জল, যদি এই জল ঢেলে দিই কি দেখবো জল ছড়িয়ে গেছে, কিন্তু জলের কি আকার কি আছে? জলের আকার নিয়েছে কার? এই বোতলের। কিন্তু হ্যাঁ, জলের নির্দিষ্ট আয়তন আছে, তা জল এতটা আয়তন নিয়ে আছে। কিন্তু গ্যাস, যদি আমি জল ফেলে দিয়ে যদি গ্যাস নিই কি দেখবো যে গ্যাসের আয়তন কত হবে? এই সমগ্র পাত্রে ছড়িয়ে পড়েছে, কারণ এদের মধ্যে দৃঢ়তা নাই, আকর্ষণ নাই, ও সমগ্র পাত্রে ছড়িয়ে পড়েছে। তাহলে গ্যাস ঢাললে এই সমগ্র বোতলের আকার ও আয়তন সেই গ্যাস ধারণ করবে, কিন্তু গ্যাসের মধ্যে সেই সংনম্যতা কাজ করে, মানে গ্যাসকে আমরা চাপ প্রয়োগ করলে তাকে সংকোচন করতে পারি। তাহলে কঠিন, তরল, গ্যাস, আমি তিনটারই গঠন সম্বন্ধে বললাম, এবং আমরা এই কঠিন, তরল, গ্যাস তিনটা সম্বন্ধেই আমরা পরিচিত, তাই তো? তাহলে কঠিন, তরল, গ্যাস আমি বললাম। এবং তরল এবং গ্যাস এদের মধ্যে তোমরা কিছু ধর্মের মিল খুঁজে পেলে। প্রথম কি মিল? তরল এবং গ্যাস এই দুটা পদার্থের ক্ষেত্রেই নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। তরল এবং গ্যাসকে আমরা যে পাত্রে রাখবো ও সেই পাত্রেরই আকার ও আকৃতি ধারণ করবে। এবং আরেকটা ধর্ম কি? তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে প্রবাহিত হওয়ার ধর্ম কাজ করে। তরল ঢাললেও তরল ছড়িয়ে পড়বে, মানে প্রবাহিত হবে। গ্যাস রাখলেও ওই গ্যাসও কি ছড়িয়ে পড়বে, মানে গ্যাসও প্রবাহিত হবে। সেই জন্য তরল এবং গ্যাসকে আমরা কি বলি? প্রবাহী। মানে তরল এবং গ্যাসের মধ্যে, তরল এবং গ্যাস প্রবাহিত হতে পারে, তাই তরল এবং গ্যাসকে আমরা কি বলি? প্রবাহী। তাহলে আমরা প্রবাহী বা ফ্লুইড কাকে বলবো? তরল ও গ্যাসীয় পদার্থ প্রবাহিত হতে পারে, তাই এদের প্রবাহী বলা হয়। তাহলে প্রবাহী কাদের বলবো? তরল এবং গ্যাসীয় পদার্থকে আমরা বলবো প্রবাহী। কিন্তু এবার ওদের মধ্যে আরও বৈশিষ্ট্য আছে। আন্তঃনবিক আকর্ষণ বল তরলের বেশি, গ্যাসের কম হয়, এবং তরলকে চাপ প্রয়োগ করলে সংনমিত হয় না, কিন্তু গ্যাস সহজেই সংনমিত বা সংকুচিত হয়ে যায়। এবার কঠিন পদার্থের ধর্ম বলতে শুধু কঠিন পদার্থকেই বোঝায়। কঠিন পদার্থের ধর্ম বলতে শুধু কঠিন পদার্থেই বোঝায়। কিন্তু যদি বলি প্রবাহীর ধর্ম, তাহলে প্রবাহীর ধর্ম বলতে কি বোঝায়? সেটা তরলকেও বোঝায়, আবার গ্যাসকেও বোঝায়। কি বললাম? কঠিন পদার্থের ধর্ম মানে শুধু কঠিন, কিন্তু প্রবাহীর ধর্ম বলতে বোঝায় সেটা তরলের ধর্ম আবার গ্যাসেরও ধর্ম। কেন? তরল এবং গ্যাস আমরা দুজনাকে কি বলি? প্রবাহী। তাহলে প্রবাহীর ধর্ম বলতে বোঝায় তরলের ধর্ম আবার গ্যাসেরও ধর্ম। তাহলে এবার আমরা মেন আসবো টপিকে, যেটা প্রবাহীর ধর্ম সম্বন্ধে। এবার আমরা এই প্রবাহীর ধর্ম মধ্যে আমরা প্রথম পড়ব প্রবাহীর ঘাত এবং প্রবাহীর চাপ। ঘাত এবং চাপ সম্বন্ধে আমরা পড়ব। এবার অ্যাকচুয়ালি ঘাত আমরা কাকে বলবো? ঘাত ঘাত কি? এই ঘাতের আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, একটা সহজ উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। তুমি ধরো যে কোনো একদিন তোমাকে ফিজিক্যাল সায়েন্সের টিচার বললেন যে
পরীক্ষা নেব। আবার ওই দিনই লাইফ সায়েন্সের স্যারও বললো যে তোমার পরীক্ষা নেব, ম্যাথ স্যারও তোমাকে বললো যে তোমার পরীক্ষা নেব, জিওগ্রাফি স্যারও তোমাকে বললো যে পরীক্ষা নেব। তার মানে ফিজিক্যাল সায়েন্স টিচারও তোমার উপর একটা বল প্রয়োগ করলো, তোমার পরীক্ষা নেব। লাইফ সায়েন্স স্যার, ম্যাথ স্যার, জিওগ্রাফি স্যার, প্রত্যেকটা স্যার কি এককভাবে তোমার উপরে বল প্রয়োগ করেছে। তাহলে তোমার উপর ফিজিক্যাল সায়েন্স পড়ারও বল প্রয়োগ হয়েছে, লাইফ সায়েন্স পড়ারও বল প্রয়োগ হয়েছে, ম্যাথ প্র্যাকটিস করারও বল প্রয়োগ হয়েছে, আবার জিওগ্রাফি পড়ারও বল প্রয়োগ হয়েছে। তার মানে তোমার উপর ওই একদিনে মোট কতগুলো বল কাজ করছে? ফিজিক্যাল সায়েন্সের বল, লাইফ সায়েন্সের বল, ম্যাথ, জিওগ্রাফির বল। তাহলে এই সমগ্র বল একত্রে তুমি বলবে যে আমার উপর একটা ঘাত প্রয়োগ হয়েছে। তাহলে এই ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এগুলো কি সব ইন্ডিভিজুয়ালি একটা ফোর্স, বাট এই সমগ্র ফোর্সের যে মোটটা তাকে আমরা কি বলছি? ঘাত। তাহলে ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে ওই মোট বলটা, এই সমগ্র মোট বল মানেই ঘাত। তবে তুমি কি বলবে? আমার উপর মোট বল পড়েছে, মানে একটা ঘাত পড়েছে। তাহলে আমরা এবার ঘাত সম্বন্ধে জানবো। হ্যাঁ, ঘাত ঘাত মানে ওই টোটাল মোট বলটা। দেখো তাহলে যদি বলি এটা একটা আছে ঘনক, হ্যাঁ এটা ঘনক, একটা কঠিন পদার্থ আছে। এবার তুমি বলবে স্যার আমি কঠিন নিলাম কেন? আমি তো বলছি প্রবাহী। শুধুমাত্র আমি তোমাকে আগে ঘাত বলছি, তারপর আমি প্রবাহীর ঘাত বলবো। হ্যাঁ, আগে ঘাত। দেখো এটা একটা ঘনক কঠিন। এবার এই ঘনককে আমি একটা তলে রাখলাম, তাহলে এই ঘনকটা এই তলে কি, এই ঘনকটা এই তলে এভাবে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো এই তলে এই ঘনক তার ওজন ক্রিয়া করেছে। তা দেখো এই তলেও সেই ঘনকটা বল ক্রিয়া করেছে, এখানেও বল ক্রিয়া করেছে, এখানেও বল ক্রিয়া করেছে, এখানেও বল ক্রিয়া করেছে। মানে অ্যাকচুয়ালি এই তলের প্রত্যেকটা পয়েন্টে কি এই ঘনকটা বল ক্রিয়া করেছে। তাহলে এই সমগ্র বলের যে লব্ধিটাকে আমরা বলবো যে ঘাত। তাহলে কি বলবো? কোনো একটা তলের উপর লম্বভাবে প্রযুক্ত মোট বলকে কি বলবো? ঘাত। তার মানে কি, যে যদি বলি আমার এই হাত আমি আমার হাতের মধ্যে রেখেছি, তার মানে এই আমার হাতের প্রত্যেকটা কণা কি এই তলের উপরে বল প্রয়োগ করেছে। তাহলে প্রত্যেকটা কণার ইন্ডিভিজুয়ালভাবে যে বল প্রয়োগ করেছে, তাহলে প্রত্যেকটা কণার বলের যে সমষ্টি মানে কি সেখানে ঘাত। তাহলে ঘাত আমরা বলবো কাকে? যে কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত মোট বলকেই ঘাত বলে। তাহলে ঘাত বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? যে এই পয়েন্টে ফোর্স, এখানেও ফোর্স, তাহলে প্রত্যেকটা পয়েন্টে কি ফোর্স কাজ করেছে। তাহলে এই সমগ্র ফোর্স কি লম্বভাবে কাজ করেছে। তাহলে এই লম্বভাবে প্রযুক্ত যে মোট যে বলটা, তাহলে এই সমগ্র তলের উপরে প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিভিজুয়ালভাবে লম্ব বল প্রয়োগ করেছে। তাহলে এই তলের উপরে প্রযুক্ত লম্ব বলগুলি সমষ্টিকে আমরা কি বলবো? যে ঘাত। তাহলে ঘাত অ্যাকচুয়ালি কিছুই না, ওই তলের উপরে প্রযুক্ত লম্বভাবে ওই মোট বল কি বলবো? ঘাত। এবার আমরা কি জানবো? যে প্রবাহীর ঘাত। তাহলে আমরা ঘাত বুঝতে পারলে যে ওই তলের উপর যতগুলো বল কাজ করেছে ওই প্রত্যেকটা লম্ব বলের সমষ্টি মানে মোট বল মানে ঘাত। এবার আমরা জানবো হচ্ছে প্রবাহীর ঘাত। দেখো অ্যাকচুয়ালি প্রবাহীর ঘাতটা কি? যদি অ্যাকচুয়ালি প্রবাহীর ঘাত কি, এখানে খুব সূক্ষ্ম কনসেপ্ট কাজ করে। এগুলো তোমাকে ভালো করে জানতে হবে, কেন এগুলি তোমাকে না কনসেপ্ট বিল্ড আপ করাবে। দেখো যদি বলি
এটা একটা ফাঁকা ঘনক। হ্যাঁ, যদি বলি এটা একটা ফাঁকা ঘনক, এবার ওর মধ্যে যদি আমি একটা কঠিন পদার্থ যদি রেখে দিই, কঠিন, আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি, এরা ধীর, এরা ছড়িয়ে পড়ে না, তাহলে এই কঠিন পদার্থ শুধুমাত্র বল প্রয়োগ করবে কোথায়? শুধু করবে এই তলে, একটা এখানে, 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 তাহলে এই সব পয়েন্টে বল কাজ করবে। তাহলে কঠিন পদার্থ ছড়াতে পারে না, তাহলে কঠিন পদার্থ শুধুমাত্র এই নিচের তলেই তার ওজনের জন্য বল প্রয়োগ করবে। তাহলে এই বলকে আমরা কী বলবো? যে ঘাত। তাহলে মোট যে বলটা মানে তার ঘাত অ্যাপ্লাই করেছে, এটা কঠিন। কিন্তু যদি এর মধ্যে কঠিনের বদলে কি রাখি? প্রবাহী, মানে তরল বা গ্যাস। এবার যদি রাখি হচ্ছে প্রবাহী, তাহলে যদি রাখি প্রবাহী, তাহলে প্রবাহীর মধ্যে তো কি দেখা যায়? ওরা প্রবাহিত হয়। তাই যদি রাখি তরল রাখি বা গ্যাস রাখি, তাহলে কি দেখবো? তাহলে ওরা তো আর এভাবে ধীর হয়ে থাকবে না, ওরা ছড়িয়ে পড়বে। তাই যদি ওরা এভাবে ছড়িয়ে পড়ে, সেটা কঠিন হোক বা গ্যাস হোক, যদি এভাবে ছড়িয়ে পড়ে, তাহলে ওরা তো চাইছে আমি ছড়াবো। তাহলে আমি ছড়াবো বলতে কি বোঝাচ্ছে? আমি এইদিকেও যাব, এইদিকে যাব, উপরে যাব, নিচে যাব, সব দিকে যাব। তার মানে এই যেটা আছে, যে এই যে প্রবাহী, ও ছড়াবে, ফলে নিচে যাবে, উপরে যাবে, ডাইনে বাইরে, এই সাইডে, মানে কি এটা কি টোটাল 6টা তল আছে। তাহলে ও এইদিকে যাবে, এইদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, উপর নিচে যাবে। তার মানে এক্ষেত্রে প্রবাহী প্রত্যেকটা তলের উপরেই বল কাজ করবে। যেমন কঠিন যেহেতু ছড়াতে পারে না, তাহলে ও শুধুমাত্র নিচের তলেই তার ওজনের দরুনই শুধুমাত্র বল অ্যাপ্লাই করেছে। কিন্তু এখানে প্রবাহী যেহেতু ছড়িয়ে পড়ে সব দিকে, সেহেতু প্রবাহী সমস্ত তলেই বল ক্রিয়া করবে। কেন? যেহেতু প্রবাহী কি ছড়াচ্ছে, তো এই তলে বল, তাহলে এও যাচ্ছে, এই তলে বল করবে, এই তলেও, এইদিকে উপর নিচে। আরে ও তো ছড়াচ্ছে, ওর মধ্যে তো প্রবাহী ধর্ম আছে, ওরা তো চাইছে আমি প্রবাহিত হব, ফলে সব দিকে বল প্রয়োগ করবে। সেই জন্য যে প্রবাহীর ক্ষেত্রে প্রবাহী সমস্ত তলেই বল ক্রিয়া করবে। তাহলে যে কোনো একটি তলের উপরেই লম্বভাবে প্রযুক্ত মোট বল মানে সেই প্রবাহীর ঘাত। তাহলে যদি বলি যে এই তলটা, যদি বলি এই তল, তাহলে এই তলেও কি প্রবাহী প্রত্যেকটা পয়েন্টে বল ক্রিয়া করবে। যদি বলি এখানে, তাহলে এখানেও কি প্রবাহী এই তলেও প্রত্যেকটা পয়েন্টে বল ক্রিয়া করবে। তাহলে প্রবাহী যেহেতু প্রবাহিত হয়, সেই জন্য ও সমস্ত দিকেই ও বল প্রয়োগ করবে। তাহলে প্রবাহের ক্ষেত্রে যে কোনো একটি তলের উপরই লম্বভাবে প্রযুক্ত যে মোট বলকে কি বলবো? প্রবাহীর ঘাত। তাহলে ঘাতের সংজ্ঞাটাই হবে, বাট এখানে কি যেহেতু প্রবাহী ছড়াচ্ছে, তাহলে ও সব তলেই বল ক্রিয়া করবে। তাহলে আমরা ধরবো যে কোনো একটি তল, তাহলে যে কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত মোট বলকে কি বলবো? যে সেটা প্রবাহীর ঘাত। হ্যাঁ, যে কোনো প্রবাহী যে কোনো তলের উপরই লম্বভাবে প্রযুক্ত মোট বল মানে প্রবাহীর ঘাত। তাহলে এবার আমরা পড়বো হচ্ছে ঘাতের একক, ঘাতের মাত্রা এবং সম্পর্ক। তার এককের মধ্যে সম্পর্ক দেখো। অ্যাকচুয়ালি ঘাত মানে কি? অ্যাকচুয়ালি ঘাত বলতে বোঝাচ্ছে মোট বলটাকে, যে কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত মোট বলকে কি বলি? ঘাত। তাহলে ঘাত বলতে কি বোঝায়? মোট বল। তাহলে যেহেতু ঘাত বলতে মোট বলটাকেই বোঝায়, তাহলে ঘাতের একক মানে বলের একক, ঘাতের মাত্রা মানে বলের মাত্রা, এবং যেহেতু বল ভেক্টর রাশি, তাহলে ঘাতও হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এবার ঘাতের সিজিএস একক, তাহলে ঘাতের সিজিএস একক মানে বলের সিজিএস একক কত হয়? এটা হয় ডাইন, তোমরা সবাই জানো এটা হয় ডাইন। আর ঘাতের এসআই একক মানেই বলের
এস আই একক, বলের এস আই একক কত হয়? নিউটন। তাহলে এবার ডাইন এবং নিউটন এদের মধ্যে সম্পর্ক কি হয়? 1 নিউটন ইকুয়ালস টু হয় 10 পাওয়ারে 5 ডাইন। তোমরা এটা বল ও গতি চ্যাপ্টারে পড়েছ। এবার ঘাতের মাত্রা, ঘাতের মাত্রা, ঘাতের মাত্রা বলতে বোঝায় বলের মাত্রা কত হয়? এম এম এল টি পাওয়ারে -2। এটা হয় আমাদের বলের মাত্রা, মানে ঘাতের মাত্রা এম এল টি পাওয়ারে -2। ক্লিয়ার? এবার ঘাত হলো, ঘাত হলো ভেক্টর রাশি, ভেক্টর রাশি, এর একক ও মাত্রা 2 রয়েছে। তাহলে ঘাত হয়ে গেল। এবার আমরা পড়ব হচ্ছে প্রবাহীর চাপ সম্বন্ধে। এবার নেক্সট আমরা বলবো প্রবাহীর চাপ সম্বন্ধে। এবার যদি তোমরা বইয়ে প্রবাহীর চাপ ও প্রবাহীর ঘাত যদি সংজ্ঞা দেখো, তবে তোমাদের অনেকের মনে হতে পারে যে প্রবাহীর ঘাত এবং চাপ তো একই জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি না, ওর মধ্যে সূক্ষ্ম একটা কনসেপ্ট লুকিয়ে আছে, আমি ওটাই বুঝাবো এবং ওটাই খুব ভালো করে মন দিয়ে রাখো। এবার আমাদের বলে প্রবাহীর চাপ সম্পর্কে। তাহলে ঘাত বোঝা গেল, যে কোনো তলের উপরেই লম্বভাবে প্রযুক্ত মোট বল মানেই ঘাত। তাহলে ঘাত মানেই কি? ওই বলটাকেই বুঝাই, মানে মোট বলটাকেই বুঝাই। হলো। এছাড়াও আরেকটা ব্যাপার আছে, এবং দেখো প্রবাহী কিন্তু সব তলেই ঘাত অ্যাপ্লাই করে। কেন 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 যেহেতু ও ছড়াচ্ছে। এবার দেখো, এবার একটা জিনিস বলা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে বলের একক আবার হয় জিএফ, গ্রাম ফোর্স। তোমরা জানো গ্রাম ফোর্স মানে কি? আবার বলের একক। তাহলে বলের একক মানে কি? ঘাতের একক। তাহলে গ্রাম ফোর্সকেও আমরা ঘাতের এককও বলতে পারি। 1 গ্রাম ফোর্স, 1 গ্রাম ফোর্স বলতে কি বোঝায়? 1 গ্রাম আর ফোর্স মানে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 তার মানে এটা করলে কত হবে? 980 ডাইন। গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে ডাইন বোঝায়। তাহলে 1 গ্রাম ফোর্স মানে 980 ডাইন। আবার আবার কি হয়? আবার হয় এটা তো বলতে পারি সিজিএসে, যদি হয় এসআইতে তাহলে হয় 1 কেজিএফ। 1 কেজিএফ মানেও বলের একক, তার মানে কি ঘাতের একক। তাহলে 1 কেজিএফ মানে কি? 1 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা মানেই আমরা কি লিখবো? 9.8 নিউটন। তাহলে 1 কেজিএফ মানে 9.8 নিউটন। তোমরা এটা বল ও গতি চ্যাপ্টারই পড়েছো। তাই যেহেতু গ্রাম ফোর্স এবং কেজিএফ মানে কিগ্রা ফোর্স যেহেতু বলের একক, তাহলে এগুলো কিন্তু আমরা ঘাতের এককেও ব্যবহার করতে পারি। এবার নেক্সট জানবো হচ্ছে চাপ। এবার সব কিন্তু নোট করবে, সবই নোট করবে, এটা সবই তোমাদের এমসিকিউতে আসে। এবার দেখো হচ্ছে চাপ। হ্যাঁ, এবার চাপ আগে বলি অ্যাকচুয়ালি চাপ কি। আমার কাছে মানে আমি বলি যে চাপ বলতে বোঝায় ওই ঘাতেরই ভয়ঙ্কর রূপ। অ্যাকচুয়ালি চাপ বলতে আমি কি বুঝি, মানে আমি কি বলি যে চাপ হলো ঘাতের ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রূপ। তাই যদি তোমাদের প্রশ্ন আসে চাপ কি, তোমরা যদি বলো যে চাপ হলো ঘাতের ভয়ঙ্কর রূপ, কে বলেছে? সুমন স্যার বলেছে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি তোমাকে সায়েন্টিফিক্যালি তোমাকে সংজ্ঞা বলতে হবে। জাস্ট তোমাদেরকে একটা ফিলিংস দেওয়ার জন্য, চাপ অ্যাকচুয়ালি কি তার ফিলিংস দেওয়ার জন্য আমি এটা বললাম যে চাপ হলো ঘাতের ভয়ঙ্কর রূপ। কি ব্যাপারটা দেখো, চাপ হলো ঘাতেরই ভয়ঙ্কর রূপ। দেখো ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি। তুমি ধরো যে এটা তোমার পা আছে, হেই আহা এই যাই হলো। হ্যাঁ, ছবিকে ইগনোর করো, আমি ড্রয়িং টিচার না। ক্লিয়ার?
এটা হচ্ছে ধরো যে এটা 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 হচ্ছে পা আছে, হলো এটা পা আছে। এবার তুমি যখন তুমি দাঁড়িয়ে আছো রাস্তাতে বা তোমার বাড়ির মেঝেতে, দেখো তো তোমার পায়ে কি কিছু লাগছে? তোমার পায়ে ব্যথা অনুভব হচ্ছে কি? না, এখন তোমার পায়ে কোনো ব্যথা অনুভব হচ্ছে না। আচ্ছা, তুমি এখানে ঘাত অ্যাপ্লাই করেছো? হ্যাঁ অবশ্যই, কেন তোমার এই অংশ এই অংশ এই অংশ বল ক্রিয়া করেছে, এই অংশ বল ক্রিয়া করেছে, এই অংশ, তাই আরে অ্যাকচুয়ালি প্রত্যেকটা অংশই কি বল ক্রিয়া করেছে। তাহলে এই সমগ্র তলে লম্বভাবে প্রযুক্ত এই মোট বলকে আমরা কি বলি? ঘাত। তাহলে তুমি তো ঘাত অ্যাপ্লাই করেছো, বাট এই ঘাত এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেনি। এবার দেখো, এবার তাহলে এক্ষেত্রে তোমার লাগছে না, খুব সুন্দর। এবার যদি তুমি এবার সেম ওজন, তোমার সেম ওজনই, এবার তুমি দাঁড়িয়ে আছো এরকম এই তিনটা হচ্ছে যে পাথরের উপর দাঁড়িয়ে আছো, তাহলে তাহলে বলো, যদি দাঁড়িয়ে থাকো দেখবে তোমার এই স্মাইলটা থাকবে না, তখন হয়ে যাবে এরকম। হ্যাঁ, কি দেখবে? তখন দেখবে তোমার এবার ব্যথা লাগছে। এমন কি দেখবে যে এই পাথর হয়তো তোমার পায়ের মধ্যে হয়তো ফুটেও গেছে, ঢুকে গেছে। তার মানে দেখো, তাহলে এবার তোমার তো কোনো ওজন হয়নি, শুধু চেঞ্জ কি করলো? চেঞ্জ করলো কি? এই নিচে ক্ষেত্রফলটা চেঞ্জ করলো। আগে তুমি বল প্রয়োগ হয়েছে সমগ্র ক্ষেত্রফল জুড়ে, এবার কিন্তু বল প্রয়োগ হয়েছে শুধুমাত্র এই তলে বা এই অংশে বা এই অংশে। তাহলে এবার দেখবে তোমাকে এবার লাগা স্টার্ট করেছে, ব্যথা পাচ্ছ। এবার যদি আমরা বলি যে এই তিনটার বদলে, এই তিনটা পাথরের বদলে যদি একটাই পাথর থাকে, একটাই, ভাবো তোমার সমস্ত ওজন একটাই পাথর দিয়ে আছে, কি দেখবে? তোমার এই পাথর তোমার পায়ের মধ্যে একদম নিশ্চয়ই ফুটে গেছে, নিশ্চয় ঢুকে গেছে। তাহলে 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 ভাবো, তুমি আগেও ঘাত অ্যাপ্লাই করেছো, বাট এই ঘাত কি? এই ঘাত হচ্ছে আরো ভয়ঙ্কর। তাহলে ভাবো যে তোমার একদম তোমার কান্না হয়ে যাবে, এতটা পরিমাণ ঘাত অ্যাপ্লাই হবে। মানে তাহলে ভাবো যে এত যে ঘাত বলছে অ্যাপ্লাই, অ্যাকচুয়ালি এই ভয়ঙ্কর ঘাতটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি চাপ। তাহলে আমি চাপ কাকে বলি? চাপ বলতে বোঝায় কোনো তলের উপর একক ক্ষেত্রফলে লম্ব হবে সেই প্রযুক্ত বলটা। তার মানে ঘাত বলতে কি বোঝায়? ঘাত বলতে বোঝায় এই সমগ্র তলের উপরে প্রযুক্ত যে মোট বলটা, মানে কি ঘাত। আর চাপ মানে কি? চাপ বলতে বোঝায় তুমি মানে মোট বল মানে কি ঘাত, আর চাপ মানে একক ক্ষেত্রফলের উপর বলটা। তার মানে এখানে এখন কে করে অ্যাপ্লাই? এবার হচ্ছে চাপ। এবার চাপ বলতে বোঝায় কি? চাপ বলতে বোঝায় চাপ ইকুয়ালস টু আমরা বলবো যে কোনো তলের উপর একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপ কোনটা? ওই ঘাতেরই ভয়ঙ্কর রূপ। তুমি এখানেও ঘাত অ্যাপ্লাই করছো, বাট সেটা সমগ্র ক্ষেত্রফল জুড়ে না, জাস্ট একটাই ক্ষেত্রফলে। আচ্ছা বলো তো, তুমি এর আগে তো মানে যখন এটা ছিল না, তাই তুমি এর আগে মোট যে বল অ্যাপ্লাই করেছো ওটা কি ঘাত? তাহলে এবার তো ওই মোট বলটাই তো শুধু একটা মাত্র তলের উপর কাজ করেছে। তাহলে সেক্ষেত্রে ওই একক ক্ষেত্রের উপরে যে বলটা, ওটাকে কি বলবো? চাপ, মানে কি ঘাতেরই ভয়ঙ্কর রূপ। তাহলে ভাবো, তাহলে বুঝতে পারলে কি যে ঘাত বলতে বোঝাচ্ছে ওই তলের উপর মোট বলটা, মানে সমগ্র তল জুড়ে এই বলের সমগ্র তল জুড়ে কি লম্বভাবে প্রযুক্ত মোট বলটাই কি আমাদের ঘাত। বাট চাপ বলতে বোঝায় এবার ওই ঘাতটাই শুধু যদি একটা মাত্র ক্ষেত্রফল দিয়ে কাজ করে,
যদি ওই মোট বলটা যদি একটা মাত্র ক্ষেত্রফল দিয়ে কাজ করে তখন কি যে ঘাত হয়ে যায় ভয়ঙ্কর, তখন তাকে আমরা কি বলি? চাপ। তাই চাপ মানে কি? ওই ঘাতটাই কাজ করেছে বাট সেটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। এবার সমগ্র ক্ষেত্রফল না, ঘাত বলতে বোঝায় সমগ্র ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ক্রিয়াশীল মোট বলটা, এটা ঘাত। আর চাপ মানে কি? বা টোটাল ঘাতটাই কাজ করছে বা সেটা জাস্ট একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। তাহলে চাপ বলতে কি বলবো? কোনো তলের উপর, এই যে কোনো তলের উপর একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই বলবো চাপ। তাহলে এই চাপ পি বলতে বোঝায় বল বাই ক্ষেত্রফল। তাই দেখো যে অ্যাকচুয়ালি এই এ বলতে কি বোঝায়? যদি বলি এ হচ্ছে 1, A1 মানে ক্ষেত্রফল 1, তাহলে ক্ষেত্রফল 1 হলে যেটাই চাপ ওটাকে আমাদের কী হবে? বল। তার মানে ওই একক ক্ষেত্রফল 1 হলে যেটাই ক্ষেত্রফল 1, তাহলে একক ক্ষেত্রফলে যে বলটাই কাজ করবে ওটাকে আমাদের চাপ। মানে বল মানে কি? ওই ঘাতেরই একটা ভয়ঙ্কর রূপ। মানে আগেও ঘাত অ্যাপ্লাই হয়েছে সেটা টোটাল ক্ষেত্রফল জুড়ে, বাট এবার ওই টোটাল যে ঘাতটাই সেটা এবার একটা মাত্র পয়েন্ট দিয়ে কাজ করছে। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত যে বলকে কি বলবো আমরা? চাপ। তাহলে চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। তোমরা এখানে ঘাত বাই ক্ষেত্রফলও বলতে পারো, ঘাত বাই ক্ষেত্রফল। আরে ঘাত মানেই তো বল। তাহলে এবার ওই সমগ্র কি ক্ষেত্রফল জুড়ে যে মোট বলটা মানে যে ঘাতটাকে এবার ওই একটা পয়েন্ট দিয়ে কাজ করছে। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলবো চাপ। তাহলে চাপ মানে বুঝতে পারলে? তাহলে চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের একক বলতে বোঝায় বলের একক বাই ক্ষেত্রফলের একক। তাই চাপের সিজিএস একক এবং এসআই একক এবং চাপের মাত্রা আমরা বার করব। ঠিক আছে, বুঝতে পারলে? যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই সুবিধা অসুবিধা সব আমাকে জানাতে পারো। হলো, এবার চাপের একক। তাহলে চাপের সিজিএস একক, চাপের সিজিএস একক। তাহলে কি হবে? বলের সিজিএস কত? ডাইন বাই সেমি স্কোয়ার। তাহলে এই ডাইন পার সেমি স্কোয়ার বলতে কি বোঝায়? চাপের সিজিএস একক। এবার চাপের এসআই একক কি হবে? বলের এসআই নিউটন বাই মিটার স্কোয়ার। তাহলে এই নিউটন পার মিটার স্কোয়ার কত হলো? নিউটন পার মিটার স্কোয়ার। আবার এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কি বলি? পাস্কাল। এটা একজন বিজ্ঞানীর নাম, তোমরা ক্লাস 11-এ পড়বে পাস্কালের সূত্র। এটা এই নিউটন পার মিটার স্কোয়ার মানেই পাস্কাল। ওই পাস্কালকে সম্মান জ্ঞাপন করার জন্য এই এককটাকে পাস্কাল বলা হয়। এবার আমরা জানবো যে চাপের এসআই এবং চাপের সিজিএস এর মধ্যে সম্পর্ক। এবার সব নোট করলে এবার মুছছি। এবার দেখো যে 1 পাস্কাল বলতে কি বোঝায়? 1 নিউটন বাই মিটার স্কোয়ার। আমরা একে কি লিখবো? 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার হবে। এবার দেখো 1 নিউটন কি আছে? 1 মিটার স্কোয়ার। তাহলে মিটার কটা আছে? দুটা। তাহলে কি লিখবো? 1 মিটার ইন্টু 1 মিটার হলো। এবার 1 নিউটন ইকুয়ালস টু কত ডাইন? আমি বললাম 10 পাওয়ারে 5 ডাইন। 1 মিটার বলতে কি বোঝায়? 100 সেন্টিমিটার। এটা কত হবে? 100 সেমি ইন্টু 100 সেমি। তাহলে আমরা এটাকে কি লিখবো? 10 পাওয়ারে 5 ডাইন তো আছেই, আর বাই কত হবে? এটা 10 স্কোয়ার মানে 10 পাওয়ারে 4 সেন্টিমিটার স্কোয়ার। উপরে 10 আছে 5টা, নিচে 10 4টা, কাটলো। তাহলে কত হবে? 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা লিখবো যে এই 1 পাস্কাল ইকুয়ালস টু হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 10 ডাইন পার
সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের চাপের এসআই ও চাপের সিজিএস এককের মধ্যে সম্পর্ক। এটাও তোমাদের পরীক্ষাতে আসে। হলো, এগুলো সব নোট করবে। এবার হচ্ছে চাপের মাত্রা। এবার চাপের মাত্রা, এবার চাপের মাত্রা, এবার চাপের মাত্রা, এবার চাপের মাত্রা কি বলবো? বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তাহলে বলের মাত্রা কত হয়? এম এল ইন্টু টি পাওয়ার এ মাইনাস 2 আর বাই ক্ষেত্রফল মানে এল স্কোয়ার। চাপের মাত্রা মানে চাপের মাত্রা মানে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, এম এল টি পাওয়ার এ মাইনাস 2 বাই এল স্কোয়ার। এই একটা এল কাটলো, তাহলে কি হবে? এম এল ইনভার্স টি পাওয়ার এ মাইনাস 2। তাহলে আমরা এটাকে কি বলি? চাপের মাত্রা। এবং চাপ হলো আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি। চাপ হলো স্কেলার রাশি। এবং চাপকে আমরা স্কেলার কেন বলি তার কারণ তোমাকে বলবো এর পরের দিন, মানে এর পরের ক্লাসে। এর পরের ক্লাসে বলবো চাপ কেন স্কেলার। চাপ হলো স্কেলার রাশি, চাপ হলো একটা স্কেলার কোয়ান্টিটি। হলো, এবার আমি এই চাপ সম্বন্ধে আমি আরেকটু কিছু বাস্তব উদাহরণ দিই যাতে তোমরা বুঝতে পারো যে চাপ, হ্যাঁ তাহলে চাপ পি বলতে কি বোঝায়? এফ বাই এ। তা যদি বলি যে এফ ইকুয়ালস টু, যদি বলি কনস্ট্যান্ট, যদি এফ কি হয়? কনস্ট্যান্ট, তাহলে এফ কনস্ট্যান্ট হলে তাহলে পি কত হবে? প্রপোর্শনাল টু 1 বাই এ। ধরো 1 মিনিট দেখি তো ক্যামেরা চলছে কিনা। হ্যাঁ ঠিকই আছে। তাহলে বলো, তাহলে চাপ মানে কি? এফ বাই এ। তাহলে এফ মানে কি? কনস্ট্যান্ট। তাহলে পি মানে হচ্ছে 1 বাই এ। তাহলে এবার দেখো, বল কনস্ট্যান্ট রেখে দিয়ে তুমি ক্ষেত্রফল যত কমাবে তত চাপ কি হবে? বাড়বে। সেই জন্য দেখবে যে ধারালো ছুরি সহজেই কোনো জিনিসকে কাটতে সক্ষম হয়। কেন? ধারালো কি ছুরির ক্ষেত্রে ক্ষেত্রফল খুবই কম, ফলে কি অল্প সামান্য বল অ্যাপ্লাই করলেই একটা বিশাল একটা চাপ সৃষ্টি হয়। তার মানে কি? চাপ মানে ঘাতেরই ভয়ঙ্কর রূপ। তাহলে ভয়ঙ্কর রূপ সৃষ্টি হওয়ার জন্য কি ওটা সহজেই কেটে যায়। যেমন দেখো আমি দেখাচ্ছি, একটা পেন আছে, একটা এটা পিছনটা, এটা সামনেটা। এই পিছনের প্রান্ত দিয়ে যদি আমি এখানে যদি এই যে দেখো আমি কিন্তু বল প্রয়োগ করছি, কিন্তু বলতো এই পেনের পিছনটাকে আমার এখানে ঢুকছে না? ঢুকছে না। এবার আমি সেম বল যদি এটা দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কি দেখবো? এটা আমার হাতের মধ্যে ঢুকে যাবে। কিন্তু এবার এখানে আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি সেই পরিমাণ বল এখানে প্রয়োগ করতে হবে না। জাস্ট অল্প সামান্য কি বল অ্যাপ্লাই করলেই কি এটা আমার হাতের মধ্যে ঢুকে যাবে। কেন? এই যে এই ফর্মুলা, বল কনস্ট্যান্ট রেখে দিয়ে যদি ক্ষেত্রফল আমি দেখো এর সাপেক্ষে কি ক্ষেত্রফল কম, তাহলে ক্ষেত্রফল কি ক্ষেত্রফল কম হলে অল্প বলে কি একটা বিশাল চাপ সৃষ্টি হয়, ফলে ওটা প্রবেশ করে যায়। যেমন দেখবে যে ইনজেকশনের যে সিরিঞ্জগুলো খুব সরু করা হয়, খুবই সরু, মানে ওর যে ক্ষেত্রফল খুবই কম করা হয়। তাহলে দেখবে তো যারা নার্স ওনারা যদি ইনজেকশন যে পুশ করে জাস্ট অল্প সামান্য কি ধাক্কা মারতেই ওটা তোমার শরীরে ঢুকে যায়। এছাড়াও দেখবে যে এমন অনেক নার্স আছে এত ভালো ইনজেকশন দেয় তোমাদের মনে হবে না ইনজেকশন দেওয়া হয়ে গেছে। মানে এটাই যে অল্প সামান্য বল প্রয়োগ করলেই, যেহেতু কি ইনজেকশনে কি সিরিঞ্জের ক্ষেত্রফল খুবই কম হয়, খুবই সরু হয়, ফলে অল্প কি বল অ্যাপ্লাই করলে এত বিশাল বড় ঘাত, মানে এত বড় কি যে চাপ সৃষ্টি হয়। তাহলে ক্ষেত্রফল কম, ফলে অল্প সামান্য বল প্রয়োগ করলেই ক্ষেত্রফল কম হওয়ার জন্য এত বিশাল অ্যামাউন্টের চাপ সৃষ্টি হয়, ফলে ওটা সহজেই প্রবেশ করে যায়। তাহলে বুঝতে পারলে চাপের একক, চাপের মাত্রা এবং চাপের এই বাস্তব এই সম্পর্কে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে। যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। তাহলে নোট করলে, দরকার হলে ভিডিওটা আবার দেখবে, বারবার দেখবে, তাহলে আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং বইটা মন দিয়ে লাইন বাই লাইন পড়বে। অসুবিধা হলে আমাকে জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর নতুন
টপিক নিয়ে। ততক্ষণ বাড়িতে মন দিয়ে পড়ো। থ্যাংক ইউ।